জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে আবু সাঈদ হত্যার ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। মামলায় কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। আর পলাতক বেরবির সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ১৩ জানুয়ারি অভিযোগ দায়ের করেন শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান। ত্রিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ২ এবং ৩-এর ৪-এর ১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা করব। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার উপরে এবং সেই এখতিয়ার আদালতের। বৈষম্য বিরোধী আন্দোলনে ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় শাহে আলম মুরাদ ১ দিন এবং শেরে বাংলা নগর থানার মামলার সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ধানমন্ডি কোতোয়ালি যাত্রাবাড়ি থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাদের প্রত্যেককে ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের এই আদেশ দেন আদালত। পরিকল্পনায় এবং বিভিন্ন মিছিল কীভাবে এগুলি করা হবে সে বিষয়ে এই সাবিনা আক্তার তুহিন জড়িত ছিল। তদন্তে তার নামটা বেরিয়ে আসে, তার জন্য তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড চায়। তার বিরুদ্ধে ৪৮ ঘন্টা বাট ২ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। শাহ আলম মুরাদ যে এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগের রাজত্ব কায়েম করেছিল, ১৪ বছরের বাচ্চা একটি হত্যা মামলায় সে একজন এজাহার নামী আসামি, তার বিরুদ্ধে ৫ দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত ২৪ ঘন্টা মানে ১ দিন রিমান্ড মঞ্জুর করেন। যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি করছে তাদের এ বিষয়ে জানাশোনার ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আর চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, একটি দল ক্রমাগতভাবে বিএনপিকে রাজনৈতিক আক্রমণ করছে। দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এ মন্তব্য করেন তারা। বিএনপি নেতারা বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি মানবে না তাদের দল। ১১ মাসেও নির্বাচনে না হওয়াকে দুঃখজনক মন্তব্য করে নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সেই ডক্টর মঈন খান আপনার উদ্দেশ্য করে ওলামা দলের পক্ষ থেকে কয়েকটি তারেক রহমান সাহেবের সঙ্গে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক জাতিকে মনোবল দিয়েছে, সাহস দিয়েছে, দেশের মানুষ খুশি হয়েছে। পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ নিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলবেন, বড় চাঁদাবাজের প্রমাণ আপনাদের পিএরা কেমনে ৩০০ কোটি টাকা, এই পিএসরা ৩০০ কোটি টাকার মালিক। ৩ মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন দিতে পারে, 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে। রাজপথে যারা ছিল তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি, তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের আমি বিনীতভাবে বলবো,
তার শতকরা 80 থেকে 90% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে চীন। তিস্তা প্রকল্প নিয়ে দেশটির আগ্রহ রয়েছে। সম্প্রতি চীন সফর শেষে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা নাগরিকদের নিরাপত্তে স্বেচ্ছা সম্মানজনক প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের অধিকতর এবং কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। আমাদের পক্ষ থেকে পারস্পরিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতা আহ্বান জানিয়েছি যেখানে জনগণ ও জনকল্যাণের অগ্রাধিকার যেন থাকে সর্বোচ্চ স্থানে। স্বাভাবিক হতে শুরু করেছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহারের পর কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এরপর সোমবার সকাল 8টা থেকে একে একে কর্মস্থলে যোগ দিতে শুরু করেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। স্বাভাবিক হতে শুরু করে কার্যক্রম। এর আগে রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন। টানা 1.5 মাস ধরে চলা আন্দোলনে মারাত্মকভাবে ব্যাহত হয় রাজস্ব আহরণ কার্যক্রম। এদিকে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন বিভিন্ন স্থল বন্দরের কাস্টমস ও শুল্ক স্টেশন কর্মকর্তা কর্মচারীরা। এতে গতি ফিরেছে আমদানি রপ্তানি কার্যক্রমে। সোমবার সকাল থেকে কাস্টমস হাউসে আসেন কর্মকর্তা কর্মচারীরা। এতে শুল্কায়ন কার্যক্রম শুরু হলেও বন্দরে আটকে থাকা পণ্য খালাসে বেড়েছে ডেলিভারির চাপ। সেবাগ্রহীতারা বলছেন, বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকদের বিপুল পরিমাণ পোর্ট ও শিপিং ডেমারেজ দিতে হবে। তাই কর্মঘণ্টা বাড়ানোর আহ্বান তাদের। সেই সঙ্গে আরোপিত 4 গুণ জরিমানা প্রত্যাহারের দাবি তাদের। কাস্টমস ক্লিয়ারেন্স না থাকায় অনেক রপ্তানি পণ্য যথাসময়ে শিপমেন্ট হয়নি। স্বাভাবিক গতি ফিরেছে বেনাপোল বন্দরেও। এছাড়া দুদিন আটকে থাকার পর দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর থেকে ভুটানে ফিরেছে পাথর বহনকারী 151টি ট্রাক। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি শুল্ক স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। এতে আবারও সচল হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে 2 দিনের শাটডাউন কর্মসূচিতে সরকারের ক্ষতি কয়েক কোটি টাকা। এ নিয়ে চাতলাপুর শুল্ক স্টেশন থেকে আরও জানিয়েছেন এম এ জাহিদ। আমি দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনের সামনেই। দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কয়েকটি মাছের গাড়ি এসে জড়ো হয়েছে, যা ভারতের কৈলাস শহরে রপ্তানি করা হবে। এছাড়াও কিন্তু জুড়ি উপজেলার বটুলি সীমান্ত দিয়ে আজকে থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে। গত 2 দিনের কথা যদি বলি, তাহলে আমি এখানকার সিএনডিএফ এজেন্টের সাথে কথা বলেছিলাম, যে তারা বলছেন যে 2টি শুল্ক স্টেশন দিয়ে প্রায় 8 থেকে 10 কোটি টাকার ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন ভারতে পণ্য আমদানি বা রপ্তানি করতে না পেরে। তারা বলছেন যে গতকাল রাত্রে যখন এনবিআর তাদের ধর্মঘট তুলে নেয়, তখন যদি সঠিক সময়ে তারা স্থানীয় যে ইন্সপেক্টর রয়েছেন তাদের কাছ থেকে তারা খবর পেতেন, তাহলে হয়তো তারা আজকে বেশি করে ভারতে মালামাল রপ্তানি করতে পারতেন। যদি সার্বিকভাবে বলি যে তাহলে চাতলাপুর শুল্ক স্টেশন এবং জুড়ি বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হওয়ার কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে দীর্ঘদিন থেকে কিন্তু আমদানি বন্ধ থাকার কারণে এখানকার যে শ্রমিকরা রয়েছেন 20 থেকে 25 জন শ্রমিক, তারা সমস্যার মধ্যে পড়েছেন। আমার কাছে মৌলভীবাজারের বটুলি এবং চাতলাপুর শুল্ক স্টেশন নিয়ে সবশেষ। নির্ভয়ে ও নিরপেক্ষভাবে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ আন্দোলনে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিটা গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেবে, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম হয়, এবং কোনো পক্ষপাত এটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা না।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব আয়োজন যাতে নির্বিঘ্নে হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভুলে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন বলে জানান তিনি। এদিকে এয়ারপোর্টে যেন সবার জন্য একই আইন প্রয়োগ করা হয় সে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কুমিল্লা ও পটুয়াখালীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পয়লা জুলাই থেকে ৫ই অগাস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে, এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কীভাবে হতে পারে এইসব ব্যাপারে আমাদের মেন আলোচনা। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল, ওইটা মানে জাস্ট একটা ভুল। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি ফজর আলী পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের ছাড়পত্র পেলেই তাকে আদালতে নেওয়া হবে। এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে 4 আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় সুমন, রমজান, আরিফ ও অনিককে জেল হাজতে পাঠায় আদালত। এর আগে গেল বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা নারীকে ঘরের দরজা ভেঙে অভিযোগ ওঠে ফজর আলীর বিরুদ্ধে। সেই ঘটনায় ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, দেশজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। পরে ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে এবং বাকি 4 জনকে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। বায়ু দূষণ কমাতে বিআরটিকে সাথে নিয়ে পুরানো বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে মত বিনিময় সভা শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রণালয়। নির্মাণ কাজে বালু পরিবহনের ক্ষেত্রে বালু ঢেকে পরিবহন করতে হবে উল্লেখ করে জানান, ভাঙাচোরা রাস্তা শীত মৌসুমের আগেই মেরামত করতে হবে। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না। আমরা বিএটি এর সাথে মিলে, রোডসের সাথে মিলেই আমরা এবার টিম পাঠাবো। বালু এবং সিমেন্ট ঢাকা শহরে ঢুকে যায় ট্রাকে করে করে, সম্পূর্ণ উন্মুক্ত থেকে। সো আমরা দুইটাই চেষ্টা করব। একটা হচ্ছে এগুলো ব্যাগে ভরে ভরে ঢাকায় আসতে হবে, আর যদি ব্যাগে ভরে আসার প্রক্রিয়াটা সময় সাপেক্ষ হয় তাহলে কাভার ছাড়া কেউ ঢুকবে না, সেখানে আমাদের হাইওয়ে পুলিশের সাহায্য নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে না পারার কারণ জাতির সামনে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, সরকারের এমন আচরণ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অমর্যাদাকর। এ সময় গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন, ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে রায়ের বাজার দাফন করা শহীদদের লাশ শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের কর্মসূচি ঘোষণা করে আপ বাংলাদেশ। পহেলা জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে। 4 জুলাই বরিশাল বিভাগীয় গণসংযোগ, 5 জুলাই রংপুর বিভাগীয় গণসংযোগ, 11 জুলাই চট্টগ্রাম বিভাগীয় গণসংযোগ, 12 জুলাই সিলেট বিভাগীয় গণসংযোগ, 15 জুলাই নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ। এছাড়াও জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকল রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সংলাপের আয়োজন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। পাশাপাশি আপ বাংলাদেশ সারা দেশে সাধারণ সমর্থক বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। সাতক্ষীরা প্রেস ক্লাবের গেটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
দুপুরে প্রেস ক্লাবে প্রবেশের সময় বহিরাগতদের হামলায় আহত হন অন্তত 20 জন গণমাধ্যম কর্মী। এ ঘটনায় 3 জন সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। প্রেস ক্লাবে সভাপতি আবুল কাশেম জানান, পুলিশ ঘটনাস্থলে থাকলেও তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এ হামলার অভিযোগ উঠেছে। উত্তেজনার মধ্যে প্রেস ক্লাবে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। এর প্রতিবাদে আগামীকাল সকালে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে প্রতিবাদ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। র্যাব পরিচয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনার মূল হোতা জাহিদ হোসেন ফারুককে অস্ত্র ও র্যাবের পোশাক সহ গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে কক্সবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ফারুকের কাছ থেকে উদ্ধার হয়েছে অপহরণে ব্যবহৃত র্যাবের পোশাক, হ্যান্ডকাফ, অস্ত্র ও গুলি। অভিযানে বরখাস্ত সৈনিক সুমনেরও সম্পৃক্ততা মিলেছে, যিনি নিজেই মিরপুরের মার্কেট থেকে ইউনিফর্ম বানিয়ে দিতেন। ঘটনার সাথে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম পলাতক রয়েছেন। অপহরণে ব্যবহৃত টেইলার্সদের সতর্ক করে র্যাব পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। লক্ষ্মীপুরে পিতাকে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে রাজধানীর চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে র্যাব 11 নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব 11 এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়। মামুন দীর্ঘদিন ধরে মাদক ও কারবারে জড়িত। মাদক মামলায় কারাগারেও ছিল। গেল 11 জুন জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরে। পরে সন্ধ্যার দিকে পিতার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে, কিন্তু বাবা হযরত আলী গাজী তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অজু করার সময় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামুনের ভাই নূর হোসেন গাজী বাদী হয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগে এক দফা দাবিতে আন্দোলন করছে ছাত্র জনতা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এ নিয়ে আরও জানাতে কেএমপি সদর দপ্তরের সামনে থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, কি অভিযোগের ভিত্তিতে কেএমপি কমিশনারের পদত্যাগের দাবি উঠেছে এবং প্রশাসন কি বলছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। সাহাব, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কিন্তু আজকে চতুর্থ দিনের মতো এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চলছে। আজকেও আমরা দেখেছি গত কয়েকদিনের মতো একই রকমভাবে দুপুরের পর থেকে কিন্তু এখানে ছাত্র জনতারা উপস্থিত হয়েছেন ঠিক কেএমপি সদর দপ্তরের ঠিক সামনেই, এবং এখানে এসে কিন্তু তারা আন্দোলন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন শুধুমাত্র এই কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে। এবং এখানকার ছাত্র জনতারা যেটি বলছেন যে মূলত কিন্তু এই কেএমপি কমিশনার বিগত যে সরকারের দোসররা ছিল তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করছে এবং খুলনাতে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু বেশ অবনতি হয়েছে, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা বিক্ষোভ করছেন তারা। এর পাশাপাশি মূল যেখান থেকে শুরু হয়েছিল এই আন্দোলনটি সেটি হচ্ছে যে গত মঙ্গলবার কিন্তু এসআই সুকান্ত নামে একজন, যিনি কিন্তু বিভিন্ন মামলার আসামি, তাকে কিন্তু গ্রেফতার করা হয়ে তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেয় ছাত্র জনতা মারধর করে। তারপরে কিন্তু সেদিন রাতেই ছেড়ে দেওয়া হয় তাকে, এবং ঠিক তার পরের দিন থেকে কিন্তু শুরু হয় এই বিক্ষোভ। এবং তারপর থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হলেও কিন্তু তাকে এখানকার যে কমিশনার তাকে চাচ্ছে না এখানকার যারা সাধারণ জনতা রয়েছেন তারা, ঠিক এমন কথাই কিন্তু তারা বলছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কেএমপি সদর দপ্তরের ঠিক সামনেই কিন্তু অবস্থান করছে তারা, এবং এই সামনের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু একেবারেই বন্ধ করে রাখা হয়েছে। এবং এই রাস্তাটি কিন্তু খুলনার যে রূপসা ঘাট থেকে শহরে ঢুকতে যে প্রবেশ পথ সেটি কিন্তু এই রাস্তাটি, এবং এটি বন্ধ করার ফলে কিন্তু বেশ জনদুর্ভোগ তৈরি হয়েছে। এবং এই রাস্তা বন্ধ থাকার ফলে কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু বিকল্প রাস্তা খুঁজে কিন্তু তাদের যে গন্তব্যস্থল সেখানে যাচ্ছেন। এখানকার যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমন হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। এর আগে 24 ঘন্টা করে 2 দিনের আলটিমেটাম তারা দিয়েছিলেন। আলটিমেটামের পরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাকে বদলি বা তার পদত্যাগের কোনো কথা এখনো আসেনি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার কেএমপির সামনে থেকে সবশেষ খবর।
বরগুনায় এখনও কমছে না ডেঙ্গুর প্রকোপ। সোমবার সকাল 11টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হন 77 জন। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2932 জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বেসরকারি হিসাব অনুযায়ী মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 20 জন, তবে সরকারি হিসাব মতে মৃত্যুর সংখ্যা 6 জন। এদিকে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ভিড় বেড়েছে হাসপাতালে। রোগীর সাথে স্বজনদের অতিরিক্ত উপস্থিতির কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। তবে চিকিৎসকদের প্রচেষ্টার কমতি নেই বলে জানান তারা। বাস, মিনিবাস ও ট্রাকের নির্ধারিত আয়ুষ্কাল নিয়ে সরকারের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ উদ্বেগের কথা জানান পরিবহন মালিকরা। এ সময় সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানান তারা জানান, হঠাৎ এ সিদ্ধান্ত যানবাহন সংকট তৈরি হবে, বাড়বে জনভোগান্তি ও পণ্যের আমদানি রপ্তানির ব্যাঘাত হবে। এতে ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। শুধুমাত্র ঢাকা নগরীকে মাথায় রেখে নেওয়া হবে এমন সিদ্ধান্তকে বাস্তবতা বিবর্জিত বলছেন তারা। বর্তমান বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। ক্যাশ প্রোগ্রামের আওতায় গেল 2 মাসে মোট ৪৫,৬৯৭টি জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়। দুপুরে সাংবাদিকদের সাথে আলোচনা সভায় এ তথ্য জানায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সভায় নির্বাচন কর্মকর্তারা জানান, চলতি বছর জানুয়ারি থেকে 30 জুনের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ক্যাশ প্রোগ্রামের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তির কার্যক্রম চলমান থাকবে বলে জানান তারা। তবে যেসব আবেদনে প্রয়োজনীয় প্রমাণপত্র নেই আর অতিরিক্ত ভুল রয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষে সমাধান করা হবে বলে জানান কর্মকর্তারা। আংশিক মঞ্জুর বলতে যেখানে একটা আবেদনে ধরেন পিতামাতা, স্বামী, স্ত্রী ইত্যাদির নাম চাওয়া হয়, জন্ম তারিখ চাওয়া হয়, অথবা ঠিকানার কোনো অংশ চাওয়া হয়। আমরা যে সমস্ত পেপারস সঠিক পেয়েছি ইনস্ট্যান্ট, সেটার প্রেক্ষিতে আমরা আংশিক করতে পেরেছি কোনো আবেদন। এই সংখ্যাটা হচ্ছে ৬,১৮৩। তো এখন ইলেকশন কমিশন আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, কেউ যদি আমরা টাইম টেবলের ভিতরে না আসে আমরা বাতিল করে দিব। আগে আমরা বাতিল করার ক্ষমতা ছিল না, আমাদের সফটওয়্যার আমাদেরকে অনুমোদন করতো না, যার জন্য এগুলো এরকম জমে গিয়েছে অনেক। ইরানে হামলার সব পরিকল্পনা বাতিল করলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে তেহরান। বিবিসিকে দেয়া এই সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি। এ সময় তিনি আরও বলেন, পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। যদিও ওয়াশিংটনের অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার নয় তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে না, এমন নিশ্চয়তা পেলেই তেহরান বৈঠকে বসতে রাজি হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পের স্বার্থে তেহরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। এর সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মিদের ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। অবরুদ্ধ ভূখণ্ডে কমপক্ষে 50টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর গাজায় আগ্রাসন তীব্র করায় প্রতিদিন বাড়ছে প্রাণহানির সংখ্যা। রোববার একদিনে প্রাণ গেছে ক্ষুধার্ত গাজাবাসী ও শিশুসহ 72 জনের। এ অবস্থায় যুদ্ধবিরতি সকলের জন্য সর্বোত্তম ঔষধ বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার। আর মধ্যস্থতাকারী দেশ মিশর বলছে অন্তত 60 দিনের জন্য যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন 785 জন ক্রীড়াবিদ এবং ক্রীড়া কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে গুলিবিদ্ধ হয়ে অন্তত 2 জন দমকল কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে কুটেনাই কাউন্টির একটি পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় এ ঘটনা ঘটেছে।
এরপর অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। বিভিন্ন দিক থেকে গুলির শব্দ শোনা গেছে। পরে সোয়াট টিম অভিযানে নেমে এক বন্দুকধারীর মৃতদেহ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে শেরিফ পুলিশ। এরপর ঘটনাস্থলটি এড়িয়ে চলার ব্যাপারে বাসিন্দাদের জন্য নির্দেশনাও উঠিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নিহত দমকল কর্মীদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গভর্নর ব্র্যাড লিটল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখতে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স স্থগিত করেছে কানাডা সরকার। আল জাজিরার তথ্য বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে শুল্ক আলোচনা বাতিলের হুঁশিয়ারি দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল কানাডীয় প্রশাসন। রোববার মার্ক কার্নি নিশ্চিত করেছেন, শুল্ক ইস্যুতে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সোমবার থেকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এই কর কার্যকরের কথা ছিল। এর আগে শুক্রবার ট্রাম্প মন্তব্য করেন, কানাডার এই ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স মার্কিন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের মালিকানা গ্রহণ করতে পারে এমন বেশ কয়েকজন ধনী ব্যক্তির তালিকা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিশেষ ঘোষণা আসতে পারে। জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে এমন আশঙ্কা সৃষ্টি হওয়ায় চীনা এই ভিডিও শেয়ারিং অ্যাপটি যুক্তরাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। শর্ত জুড়ে দেওয়া হয়, চীনা প্রতিষ্ঠান বাইট ভ্যান্সের মালিকানাধীন এই অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বেচে দিলে তুলে নেওয়া হবে নিষেধাজ্ঞা। যদিও 3 বার ঘোষণা দিয়ে এখনও পর্যন্ত টিকটক বিক্রির বাধ্যতামূলক আইন প্রয়োগ করেনি মার্কিন প্রশাসন। ভারতের তেলেঙ্গায় রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ গেছে কমপক্ষে 6 জনের, আহত হয়েছে আরও 20 জন। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে হায়দ্রাবাদের পাশা মাইলারামের শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য, রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় পুরো কারখানায়। ধসে পড়ে কারখানার উৎপাদন ইউনিট। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। 11টি ফায়ার ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলে। পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি জরুরি সেবা কর্মকর্তারাও ঘটনাস্থলে উদ্ধার কাজে নিযুক্ত হন। অ্যাম্বুলেন্সে করে হতাহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটস্থ সরকারি ও বেসরকারি হাসপাতালে। আহতদের মধ্যে অনেকেই অবস্থায় আশঙ্কাজনক। হতাহত কর্মীরা ওড়িশা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক উন্নয়নে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়া। সোমবার উত্তর কোরিয়ার সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে 125 সদস্যের রুশ প্রতিনিধি দল সাক্ষাৎ করে। মানসুদে অ্যাসেম্বলি হলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় তারা সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উভয় পক্ষ 2025 থেকে 2027 সালের সাংস্কৃতিক সহযোগিতা পরিকল্পনায় স্বাক্ষর করেছে। রাশিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার রাজধানীতে বেশ কয়েকটি কনসার্ট এবং বহু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে মস্কো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি ভবনে 3য় বোর্ড সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী নোমান আব্দুল্লাহ। সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছি তার কাছে। নোমান, বোর্ড সভায় আলোচ্য বিষয় কি কি এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাহাব, অনেকগুলো এজেন্ডা আজকে। আমরা একটু আগে বলছিলাম যে 36টি এজেন্ডা আছে আজকে বিসিবির সভায়। আমরা এর আগে এতগুলো এজেন্ডা নিয়ে বিসিবির যে বোর্ড সভা হয়ে থাকে সেখানে আমরা এর আগে কখনো এত ম্যারাথন বোর্ড সভা দেখিনি। এবং আরও একটি বিষয় যে এত ঘন ঘন বোর্ড সভা করতেও আমরা এর আগে দেখিনি। আমরা এর আগেই দেখেছি যে গত মাসে যখন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তিনি শর্ট টার্মের জন্য এসেছেন, তিনি অতি দ্রুত কিছু কাজ করে যেতে চান এবং সেটি আমরা দেখতে পাচ্ছি মিটিংয়ের মাধ্যমে। অনেকগুলো মিটিং তিনি করছেন এবং মূলত হচ্ছে যে ক্রিকেটের যে অরাজকতা চলছে, একটা দেশের ক্রিকেটে যে অরাজকতা চলছে মাঠের বাইরে
সেসব সামাল দেওয়ার জন্যই মূলত তারা দফায় দফায় বৈঠকগুলো করছেন। 1 মাসের মধ্যে 3টা বোর্ড সভা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে বিসিবির ইমেজ পুনরুদ্ধারের একটা বিষয় আছে, কারণ আমরা দেখেছি যে একটা অরাজকতা চলছিল মাঝখানে। বোর্ড সভাপতিকে অনেকটা পদচ্যুত করা হয়, এরপর নতুন বোর্ড সভাপতিকে নিয়ে আসা হয়, বোর্ড পরিচালকদের যে অনাস্থা প্রকাশ, সেসব বিষয়গুলো আছে। মাঠের ক্রিকেটেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরেই আসলে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু তাদের স্বাভাবিক ক্রিকেটটাও খেলতে পারছে না। আমরা শ্রীলঙ্কায় দেখেছি বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হেরেছে তাদের রজত জয়ন্তীর দিনে। তো এই সব বিষয়গুলো আছে। বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন যিনি ছিলেন নাজমুল হোসেন শান্ত, তিনি পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত কে হবেন সেটি নিয়ে আলাপ হতে পারে বিপিএল ইস্যুতে। আগামী বিপিএল কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সেখানে কটি ফ্র্যাঞ্চাইজি থাকবে, বা আদৌ বিপিএল হবে কিনা, সে ধরনের একটা সিচুয়েশন কিন্তু পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। তো সেখান থেকে আজকে সিদ্ধান্ত হবে যে পরবর্তী বিপিএলটা কবে হবে, কয়টা ফ্র্যাঞ্চাইজি সেখানে খেলবে, ড্রাফট কবে হবে, এই বিষয়গুলো নিয়ে আলাপ হতে পারে। ঢাকা প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্রিকেটে যেসব আসরগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেক দিন ধরেই আলাপ হচ্ছিল যে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে। এছাড়া যে পরিচালকদেরকে যে কমিটিগুলো ভাগ করে দেওয়া হয়েছিল, আমরা দেখেছি যে যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে সরকার পরিবর্তনের পর থেকে আমরা দেখেছি যে বিসিবিতেও বেশ কয়েকবার রদবদল এসেছে। সেখানে 25 জন পরিচালকের জায়গায় বর্তমানে আছেন মাত্র 10 জন। সেই 10 জন যে 21টি স্ট্যান্ডিং কমিটি আছে সেগুলোর দায়িত্ব পালন করছেন। তো সেই দায়িত্বগুলো তারা ঠিকঠাক পালন করছেন কিনা, যেসব কমিটিতে আছেন তারা সেই দায়িত্বগুলো ঠিকঠাক পালন করছেন কিনা, সেসব বিষয়গুলো প্রাধান্য পাবে আজকের আলোচনায়। একই সঙ্গে প্রশাসনিক কাঠামোগত কিছু পরিবর্তনের বিষয়ে বিসিবি ভাবছে, বিশেষ করে মানব সম্পদ বিভাগ সহ বেশ কিছু বিভাগ নিয়ে আলাপ হচ্ছে। সেগুলো নিয়ে আজকে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পূর্বাচলে যে স্টেডিয়ামটি আছে সেই স্টেডিয়ামের সংস্কার কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সেসব বিষয় নিয়েও আলোচনা হবে। তো সব কিছু মিলিয়ে যেহেতু অনেকগুলো এজেন্ডা, 36টি বা 40টির কাছাকাছি এজেন্ডা আছে, সেই সবগুলো এজেন্ডা নিয়ে বিসিবির পরিচালকরা কোন কোন বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে পারেন এবং কোন কোন বিষয়গুলো হয়তো অমীমাংসিত থেকে যেতে পারে, সেটি আমরা আর কিছুক্ষণ পর জানতে পারবো যদি পরিচালকরা সভা শেষে আমাদের গণমাধ্যমের সামনে হাজির হয়ে আমাদেরকে ব্রিফ করেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। সাহাব, চলে যাচ্ছে আমার কাছে। বিসিবির বোর্ড সভার সম্ভাব্য আলোচ্য বিষয় ও কি সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নোমান আব্দুল্লাহ। বাফুফে নেক্সট গ্লোবাল স্টার শীর্ষক প্রোগ্রামের শেষ দিন আজ জাতীয় স্টেডিয়ামে চলছে বিশেষ প্রীতি ম্যাচ। 3 দিনের প্রবাসী ফুটবলার বাছাইয়ের এই প্রক্রিয়ায় স্টেডিয়াম সংলগ্ন এলাকার পরিবেশও জমজমাট। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। প্রবাসী ফুটবলারদের প্রীতি ম্যাচ কেমন দেখছেন এবং বাফুফে যেই উদ্দেশ্যে এই আয়োজনটা করেছে সেই উদ্দেশ্য কতটা সফল হলো জানাবেন বিস্তারিত। সাহাব, যেমনটি আপনি বলছিলেন যে স্টেডিয়ামের পরিবেশ কিন্তু বেশ জমজমাট। এখানে প্রীতি ম্যাচে কিন্তু 14টি দেশ থেকে টোটাল সর্বমোট 48 জন খেলোয়াড় বাফুফে ট্রায়াল এসেছেন এবং এখানে 3 দিনের যে প্রস্তুতি, এখানে আজকে কিন্তু শেষ দিন এবং এখানে অনূর্ধ্ব 19 যে বয়সভিত্তিক দল আছে সেই বয়সী যারা তাদের প্রথমে 2টি দলে ভাগ হয়ে তারা কিন্তু বাফুফে সবুজ এবং নীল 2 দলে ভাগ হয়ে তারা কিন্তু প্রথমে প্রীতি ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচটি প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে ছিল নীল দল, কিন্তু পরবর্তী সময়ে শেষ মুহূর্তের গোলে কিন্তু বাফুফে যে সবুজ দল তারা কিন্তু ব্যবধান সমান করেন এবং ম্যাচটি ড্র হয় এবং বেলা বাড়ার সাথে সাথে এবং এখন কিন্তু সিনিয়র যে দল বা অনূর্ধ্ব 23 দল যেই দল যারা এসেছেন, অনূর্ধ্ব 23 বা ততুর্ধ বয়সের যে খেলোয়াড়রা এসেছেন তাদের ম্যাচ কিন্তু 2টি দলে ভাগ হয়ে চলছে এবং এই মুহূর্তে এই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে এবং সেটি কিন্তু এখনও গোলশূন্য অবস্থায় রয়েছে। এবং যেমনটি বলছেন যে কতটুকু উদ্যোগ সফল হয়েছে এবং এখানে কিন্তু সর্বমোট 52 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু আপনি জানেন গত সপ্তাহের যে ইরান ইসরায়েল যে সংকট, এখানে মাঝে মধ্যবর্তী সময়ে কিন্তু মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তো ফ্লাইট জটিলতার কারণে 4 জন থেকে 5 জন খেলোয়াড় তারা কিন্তু আসতে পারেনি। এছাড়া বাকি 48 জন যে খেলোয়াড়রা এসেছেন তাদেরকে নিয়ে কিন্তু গত 2 দিন নিবিড় অনুশীলন হয়েছে এই জাতীয় স্টেডিয়ামে এবং পরবর্তীতে তাদেরকে বাছাই প্রক্রিয়া এবং পরবর্তী যে ধাপ সেখানে নেওয়ার জন্য পরবর্তী অনূর্ধ্ব 19 ক্যাম্প কিংবা অনূর্ধ্ব 23 ক্যাম্প এখানে নেওয়ার জন্য কিন্তু এই আজকের যে ম্যাচ ট্রায়াল ম্যাচ সেটি চলছে এবং এটি জেনে অবাক হবেন যে এটি একটি প্রীতি ম্যাচ হলো। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় যখন দর্শকরা জেনেছেন যে এখানে প্রবাসী যে ফুটবলাররা এসেছেন ট্রায়াল দিতে তারা ম্যাচ খেলছেন, তখন কিন্তু
তখন কিন্তু পুরো স্টেডিয়াম জুড়ে অনেক দর্শক সমাগম দেখা গেছে। তো এখান থেকে বাফুফে অবশ্যই আশা করছে যে পরবর্তীতে হামজা সমিতা যেমন এসেছেন, আরও নতুন তারকা এই ট্রায়াল থেকে তারা পাবেন। তো জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাহাব, নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ নিয়ে আগে থেকেই বিভিন্ন কোচদের পক্ষ থেকে চলছে সমালোচনা। এবার তাতে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। স্প্যানিশ এই কোচ টানা খেলার কারণে তার দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে শঙ্কিত। বলছেন এমন এক আসর তার দলের আগামী মৌসুম ধ্বংস করে দিতে পারে। গার্দিওলা মনে করেন গত মৌসুমের পারফরমেন্সের পর তার দল বিপর্যস্ত অবস্থায় আছে। এমন অবস্থায় ৩২ দলের এই প্রতিযোগিতা তার দলের মনোবল একেবারে ভেঙে দিতে সক্ষম। এর আগে ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেলও ক্লাব বিশ্বকাপের এমন ধারণার সমালোচনা করেছিলেন। তার ভাষ্য, এই প্রতিযোগিতায় না থাকার সুবাদে আগামী মৌসুমে দারুণ সুবিধা পাবে লিভারপুল, আর্সেনালের মতো ক্লাবগুলো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।